সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা আজ সংবাদ ভাষ্য শুনব সিনিয়র সাংবাদিক হাসান মামুনের কাছ থেকে। হাসান মামুন, স্বাগত। ধন্যবাদ মতি ভাই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে বিলম্ব সিদ্ধান্তে অর্থনীতির ক্ষতি, 4 মাসের কর্মসূচি নিচ্ছে বিএনপি। কালের কণ্ঠ, ভোটের হাওয়ায় গতি কম, মাইকে ঘোষণা দিয়ে মাজারে ভাঙচুর আগুন। আমার দেশ মার্শাল ল জারি করছে না কেন? ভারতে পালানোর আগে সালমানকে রেহানার ফোন। বিদেশি ঋণ বেড়ে $112 বিলিয়ন। আমাদের সময় ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। সার সিন্ডিকেট ভাঙতি নতুন নীতিমালা। দেশ রূপান্তর খুঁটিনাটি অসংগঠিত ঝুঁকি, বিএনপি নেতাকর্মীদের থামানো যাচ্ছে না। কালবেলা নির্বাচন অনুষ্ঠিত হলে বাড়তে পারে রাজনৈতিক নৈরাজ্য, জুলাই সনদের ভিত্তিতে সংসদ নির্বাচন দাবি। খবরের কাগজ পথেই বিলীন পথশিশুদের ভবিষ্যৎ, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হতে প্রস্তাব দেওয়া হয় 4 আগস্ট, নাহিদ ইসলামের জবানবন্দি। সংগ্রাম, আশা নিরাশার দোলাচলে গ্রাহকরা। জুলাই সনদ এবং ঘোষণার আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন হতে হবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আমি 4-5টা শিরোনাম আপনার সামনে দিচ্ছি আপনি আলোচনার সুবিধার্থে। মাইকিং করে কুমিল্লার হুমনায় মাজারে হামলা, আগুন দেওয়া হয়েছে। জামাত সহ ইসলামী দলগুলো রাজপথে। তারপরে মামুনুল হকের নেতৃত্বে, হেফাজত নেতা মামুনুল হকের নেতৃত্বে আফগানিস্তানে। আর প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা। নির্বাচন কত দূর? ধন্যবাদ মতি ভাই। নির্বাচন নিয়ে একটা নিশ্চয়তা তৈরি হয়েছিল, নিশ্চয়তার বোধ তৈরি হয়েছিল যখন প্রধান উপদেষ্টা মানে সরকারের বছর পূর্তিতে ভাষণ দিয়ে নির্বাচনের একটা ডেডলাইন ঘোষণা করেন। যে আমরা জানি যে রোজার আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে। তো এরপরে ঐকমত্য কমিশনের আলোচনায় গতি এসেছিল, কিন্তু আমরা দেখছি যে ঐকমত্য কমিশনে বেশ কিছু বিষয়ে সমঝোতা প্রতিষ্ঠিত হওয়ার পর মানে সুপারিশ বাস্তবায়ন নিয়ে সংকট দেখা দেয়। তো এখন তো ঐকমত্য কমিশনের সময়সীমা বাড়ানো হয়েছে আরও 1 মাস। তো এই 1 মাসের মধ্যেও এই পরিস্থিতির উত্তরণ হবে কিনা এটা বোঝা যাচ্ছে না, কারণ দুই পক্ষ একেবারে স্পষ্টভাবে বিভক্ত। এবং আপনি যে শিরোনাম বললেন যে রাজপথে আজকে জামায়াত সহ সহযোগী ইসলামী দলগুলো, বেশ কয়েকটা ইসলামী দল, এর মধ্যে ইসলামী দল না এরকম একটা দলও আছে, জাকপা, সেটাও আছে। মানে ইসলামী দল বিষয়ে পরিচিত না, তারাও আছে। তো আরও 2-3টা দল ছিল এদের সঙ্গে প্রাথমিকভাবে, যেমন গণ অধিকার পরিষদ ছিল, তারপর এনসিপি ছিল, খবরে ছিল, কিন্তু বাস্তবে দেখা গেল তারা মাঠে নামেনি, মানে আন্দোলনে নামেনি। এবং তাদের সঙ্গে এদের একটু ভিন্ন মত আছে। যেমন পিআর নিয়ে একটা ভিন্ন মত আছে, যে পিআর জামাত ইসলামী এবং অন্যান্য ইসলামী দল যেভাবে চাচ্ছে, বিশেষ করে এনসিপি সেটা চাচ্ছে না। এনসিপি মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ দুটোতেই পিআর চাচ্ছে না, উচ্চকক্ষে চাচ্ছে। তো আর বিএনপি পিআরের ব্যাপারে বেশ একটু রেস্ট্রেইনড, মানে তারা একটু মানে রক্ষণশীল। তারা বড়জোর মনে হচ্ছে যে উচ্চকক্ষে পিআরটা মানলেও মানতে পারে, মানে চাপের মুখে। বিএনপি তো একটু চাপে পড়েছে মানে এটাও উল্লেখ করতে হয় যে 2টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হলো সেখানে বিএনপি যথেষ্ট খারাপ করেছে, এনসিপি সমর্থিত ছাত্র সংগঠনও খারাপ করেছে, তবে হলগুলোতে তারা আবার ভালো করেছে। কিন্তু বিএনপি হলে এবং কেন্দ্রে 2 জায়গায় খারাপ করেছে। আর ইয়েতে মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো নির্বাচন বর্জনই করেছে শেষ মুহূর্তে। তো এরকম কথাও উঠেছে যে তারা পরাজয় বুঝতে পেরে সরে গেছে কিনা। বাকি 2টা পাবলিক ইউনিভার্সিটিতে নির্বাচন হবে, চাকসু এবং রাকসু। তো সেখানেও মনে হচ্ছে যে ভোটের যে ধারা একই রকম হবে, মানে ইসলামী ছাত্র শিবির ভালো করবে।
তো এই অবস্থায় জামায়াতকে উজ্জীবিত দেখা যাচ্ছে এবং বিএনপিকে একটু মনে হচ্ছে যে চিন্তিত। যদিও এই মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবস্থান এটা যে জাতীয় রাজনীতিতে পুরোপুরি প্রতিফলিত হবে সেরকমটা মনে হয় না, এটা অতীতেও ওইভাবে দেখা যায়নি। তারপরও বিএনপির মধ্যে একটু চিন্তার ভাঁজ পড়েছে, দুশ্চিন্তার ভাঁজ। আজকে তারেক রহমান সাহেবের বক্তব্য আছে এবং খবরও আছে যে বিএনপি প্রায় 7,000 কর্মী, নেতাকর্মীকে চাঁদাবাজির অভিযোগে যারা অভিযুক্ত তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। তো বহিষ্কার করলেও কিন্তু বিএনপি চাঁদাবাজ খেতাব পেয়ে গেছে, মানে তার প্রতিপক্ষ তাকে এইভাবে ব্র্যান্ড করেছে এবং সাধারণ মানুষের মুখে মুখেও কিন্তু এটা আছে যে বিএনপি চাঁদাবাজির দায়ে অভিযুক্ত, মানে মাঠে ঘাটে, টেম্পো স্ট্যান্ডে ইত্যাদিতে। আর এটাও বলা হচ্ছে যে বিএনপি মাঠে ঘাটে চাঁদাবাজি করছে কিন্তু কেন্দ্রে অর্থাৎ সচিবালয়ে, বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে সেখানে জামায়াত অবস্থান করে নিয়েছে, মানে যেগুলো ম্যাটার করে সেসব জায়গায় জামায়াত অবস্থান করে নিয়েছে। তো এখন দেখা যাচ্ছে রাজপথেও জামায়াত নেমেছে, সঙ্গে বেশ কয়েকটা ইসলামী দল, এবং এই রকমও মনে করা হতো যে এরা এক হতে পারবে না, কারণ এদের মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে, যদিও সবাই ইসলামপন্থী, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা এক জায়গায় এসছে। এবং কয়েকটা ইসলামপন্থী দল কিন্তু গোটা নির্বাচনে অর্থাৎ গোটা সংসদীয় পিআর চাচ্ছে এবং জোরালো বক্তব্য রেখেছে। আজকে মাঠে আমি দেখতে গিয়েছিলাম, মানে পল্টন এলাকায়। পল্টন এলাকা আজকে সয়লাভ হয়ে গিয়েছিল, কারণ 5টা-7টা সংগঠন নেমেছিল আর কি, মিছিল করেছে তারা, যদিও শান্তিপূর্ণ। তারা কিন্তু আরও বেশি জমায়েত করতে পারত, মনে হয় যে সেটা করেনি, এই চাপ হয়তো পরে আরও দেবে। তো যাই হোক, এখন প্রশ্ন উঠেছে যে ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালেও রাজপথে তারা কেন গেল এবং এটা কার বিরুদ্ধে আন্দোলনটা, এই প্রশ্নও কিন্তু আছে যে এটা কি সরকারের বিরুদ্ধে নাকি বিএনপিকে চাপে ফেলার জন্য। কারণ এই সরকার তো সবার দ্বারা সমর্থিত, এই ইসলামপন্থী দলগুলোর দ্বারা সরকার বেশি প্রভাবিত, এই অভিযোগও তো ছিল। এখন আবার এরা অভিযোগ করছে যে সরকার বিএনপির পকেটে ঢুকে গেছে, এই কথাও কিন্তু আজকে বক্তৃতায় এসছে। তো এই অবস্থায় সরকারের নিরপেক্ষতাও প্রশ্নবিদ্ধ হচ্ছে বেশি করে। তা আপনি যেটা বললেন যে এই অবস্থায় নির্বাচন কীরকম হবে, তো আমরা তো দেখলাম যে মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ভালো হলো, কিন্তু এখানে সরকারের তেমন কোনো ভূমিকা নাই, এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমরা দেখছি যে নির্বাচন কমিশন তারা প্রস্তুতি নিচ্ছে। আজকে বোধহয় উপদেষ্টা পরিষদে কিছু আইন সংস্কার হয়েছে, নির্বাচনী দায়িত্বে যারা পালন করবে তাদের দায়িত্ব অবহেলার জন্য শাস্তির মেয়াদ, শাস্তি বাড়িয়েছে, অর্থদণ্ড বাড়িয়েছে, সব কিছু। তো নির্বাচনের দিকে সরকার যাচ্ছে এবং বারবারই বলছে যে মানে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং এর কোনো ব্যত্যয় হবে না, সেজন্য বইমেলাও এগিয়ে আনা হয়েছে, আজকে সিদ্ধান্ত আছে। তো সিদ্ধান্ত, পদক্ষেপ এগুলো ঠিক আছে, কিন্তু সার্বিক পরিবেশ ভালো হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির তো অবনতি ঘটেই চলেছে। আজকে মতি ভাই যেটা আপনি উল্লেখ করলেন যে কুমিল্লার হোমনায় 3 থেকে 4টা মাজারে হামলা হয়েছে, সেখানে ওই ফেসবুক পোস্ট ঘিরে। তো যে পোস্ট করেছিল তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ বলছে যে গ্রেপ্তার করার পর আমরা আশা করেছিলাম পরিস্থিতির অবনতি হবে না, কিন্তু তারপরও মাইকিং করে লোক জড়ো করে হামলা হয়েছে। আমরা তো একটা মাজারে হামলার ভয়াবহ ঘটনা জানি রাজবাড়িতে, তো এরপরও এগুলো থামছে না। ওই ঘটনায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে কিছু খবর আছে, কিন্তু জোরালো তো কোনো পদক্ষেপ নাই। এখন সরকারকেও খুব একটা তৎপর দেখা যাচ্ছে না এইসব বিষয়ে। সরকার বিবৃতি দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, কিন্তু সরকারের কাজ তো বিবৃতি দেওয়া না, সরকারের কাজ হচ্ছে অ্যাকশন নেওয়া এবং মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। বিশেষ করে যারা মানে ছোট ছোট গোষ্ঠী এবং এই যে স্থানীয় ইসলাম আমরা বলি এগুলোকে, লোকাল ইসলাম, তো তারা তো দুর্বলভাবে টিকে আছে এবং সমাজে একটা রেডিক্যালাইজেশন হয়েছে বলে মনে করা হয়। এবং আমারও মনে হয় যে গত 1.5-2 দশকে মানে মৌলবাদী ধারা শক্তিশালী হয়েছে এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার করা দলগুলো সংগঠিত হচ্ছে। তো এর একটা প্রতিফলন হয়তো এইসব ঘটনায় আছে। আর বিএনপির মধ্যেও কিন্তু সংঘাত সহিংসতা নিজের মধ্যে, আজকে বোধহয় নরসিংদীতে একটা বড় ঘটনা ঘটেছে এবং সেখানে আবার দাবি করা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন নাকি বিএনপির একটা পক্ষে নেমেছিল। মানব জমিনে আমি খবর দেখছি যে নরসিংদীতে আওয়ামী লীগ নেতার গুলিতে বিএনপি কর্মী নিহত। খুব ইন্টারেস্টিং যে তাহলে কি আওয়ামী লীগ বিএনপির একটা অংশে জয়েন করছে, এইসব খবর আছে। আজকে আরেকটা খবর আছে যে
এবি পার্টি থেকে কিছু লোক আবার জামাতে ইসলামীতে চলে যাচ্ছে, এটা বোধহয় বিরামপুরের খবর, দিনাজপুরের। জি, তো এইসব তো ঘটবে, সেটা ঠিক আছে, কিন্তু সব কিছুই শান্তিপূর্ণভাবে হওয়া উচিত ছিল। বিশেষ করে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো তাদের মানে সংহতি অন্তত মৌলিক বিষয়গুলোতে ধরে রেখে তাদের উচিত ছিল যে নির্বাচনী কাফেলায় জয়েন করা, কিন্তু সেইটা হতে দেখা যাচ্ছে না। এখন তো নির্বাচন নিয়ে এখন সব বিষয়ে কি আমরা একমত হব? না, সেটা না, কিন্তু আমাদের যে নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রের উত্তরণের দিকে যেতে হবে, এই জায়গাটা একমত থাকা দরকার ছিল অবশ্যই। কিন্তু এই জায়গায়ও দেখা যাচ্ছে দ্বিধাদ্বন্দ্ব, এবং দ্বিধাদ্বন্দ্ব শুধু না, আপত্তি হচ্ছে যে এই মানে ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালে এই আন্দোলন শুরু হয়ে যাওয়া, এটা কিন্তু মানুষকে একটা ব্যাড সিগন্যাল দেবে। মানুষ কিন্তু চায়নি এ ধরনের পরিস্থিতি রাজপথে তৈরি হোক। রাজপথে তো বিভিন্ন বিক্ষুব্ধ গোষ্ঠী নামছে। আমরা গত পরশু দেখেছি যে এক শ্রেণীর ছাত্র নেমেছে গাজীপুর পর্যন্ত, এইসব চলছিল। শিল্পে একটা আনরেস্ট চলছে, শিল্পে কিন্তু কর্মচ্যুতির ঘটনা প্রচুর, বহু লোক কাজ হারিয়েছে। এবং আপনি লক্ষ্য করবেন মতি ভাই, ঢাকা সহ বড় বড় শহরে ওই যে মোটরাইজড রিক্সা, অটোরিকশার সংখ্যা বেড়েছে এবং সরকার কোনো হস্তক্ষেপ করছে না, কারণ সরকার বোধহয় জানে যে এরা কোত্থেকে কর্মচ্যুত হয়েছে। এরা কিন্তু শিল্প এবং সেবা খাত থেকে কর্মচ্যুত হয়ে এই খাতে এসছে, এবং এটা ঘিরে একটা অরাজকতা তৈরি হয়েছে। তো এইভাবে তো একটা দেশ চলতে পারে না। আজকে একটা খবর দিচ্ছিলাম যে বেক্সিমকোর বোধহয় 13 না 14টা প্রতিষ্ঠান আবার চালু করার উদ্যোগ আছে, বিদেশি অর্থ এনে। ব্যাংকের, জাপান এবং যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠান কিছু বিনিয়োগ করবে, কিন্তু এই কোম্পানিগুলো আবার ব্যাংকের কাছে দায়বদ্ধ। জনতা ব্যাংকের বিপুল অঙ্কের ঋণ খেলাপি। তো জনতা ব্যাংক কী করবে? নতুন ব্যাংক ঋণ দিবে কিনা, সরকার দেবে কিনা? সরকার ইতোমধ্যে কিছু ঋণ দিয়েছিল বেক্সিমকোকে কম সুদে, তো এইসব ঋণ আবার সরকার ফেরত পাবে কিনা, এইসব প্রশ্ন আছে। অর্থনীতিতে কিন্তু স্থবিরতা একটা চলছে। এবং আজকে কিন্তু খবর আছে, দেখবেন মতি ভাই, যে আমাদের বিদেশি ঋণ বেড়েছে, কারণ গত অর্থ বছরের শেষ দিকে বিপুল পরিমাণ বিদেশি ঋণ একযোগে এসছে সরকারি খাতে। বেসরকারি খাতে কমেছে, সরকারি খাতে বেড়েছে। যাই হোক, এতে করে ডলার বাজারে অবস্থা ভালো হয়েছে। আবার সরকার ডলারের দাম কমতেও দিচ্ছে না, সরকার নিজে ডলার কিনছে, মানে বাংলাদেশ ব্যাংক অকশন করে ডলার কিনছে। এতে করে আবার মূল্যস্ফীতিতে প্রভাব পড়ছে, মূল্যস্ফীতি সেইভাবে কমছে না যেটা এক্সপেক্টেড ছিল। তো এই সমস্ত কিছুর মধ্যে যদি সমাজে আবার অস্থিরতা চলতে থাকে, যেটা ওই যে হোমনার ঘটনা এবং রাজধানীতে আজকে যে আন্দোলন শুরু হলো, এটা যদি বাড়তে থাকে, ঐকমত্য কমিশনেও যদি অচলাবস্থা তৈরি হয় এবং ওইখানে বিএনপি যদি তার কঠোর অবস্থানে ছাড় না দেয়, তাহলে এটা ঘিরে পরিস্থিতি নির্বাচনের দিকে যাবে কিনা এই সংশয় তো বাড়ছে। চট্টগ্রাম বন্দরে 41% শুল্ক বাড়ায় ব্যবসায়ীরা চিন্তিত। জি, এক লাফে 41%। হ্যাঁ, এগুলো বিরাট প্রশ্ন। এমনিতেই শিল্পে তো অচল অবস্থার কথা বলছিলাম মতি ভাই, শিল্পে কিন্তু চাঁদাবাজির সংকটও আছে। মানে সরাসরি চাঁদা না হলেও, আমি আজকে একটা ভিডিও কন্টেন্ট দেখছিলাম, সেখানে একজন বড় শিল্পোদ্যোক্তা বলছিলেন যে তাদের কারখানায় যেসব ট্রাকে মালামাল সরবরাহ করা হয়, ওইখানেও চাঁদাবাজি হচ্ছে। মানে বিভিন্ন ক্ষেত্রে ওনারা দেখতে পাচ্ছেন যে নতুন নতুন গ্রুপ চলে আসছে, মানে প্রতিস্থাপন করছে পুরনো গ্রুপকে, এবং পরে জানতে পাচ্ছেন যে এরা কারা। যেমন মানে ব্রডব্যান্ড লাইন, যে লাইন থেকে ওনারা মানে ইন্টারনেট সুবিধা পেতেন, দেখা যাচ্ছে অন্য গ্রুপ এসে সেটা দখল করছে। এবং এই চাঁদাবাজদের প্রতিহত করা, এটা তো সরকারেরও দায়িত্ব। যদি এটা রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে এই কাজটা, সরকার তো দেশে আছে এবং প্রশাসন আছে, আর মনে করা হয় যে প্রশাসনও এর সঙ্গে যুক্ত কোনো না কোনোভাবে, নাইলে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না কেন, এই প্রশ্ন আছে। এর মধ্যে যে মাসুল যদি বাড়ানো হয়, এটা কিন্তু আলটিমেটলি, যেটা মূল্যস্ফীতির কথা বলছিলাম, ব্যবসায়ীরা কিন্তু এটা ভোক্তাদের উপর চাপিয়ে দেবে এবং উৎপাদন খরচ বাড়বে। কারণ মানে চট্টগ্রাম বন্দর দিয়ে তো র মেটেরিয়াল আসে, যন্ত্রপাতি আসে, যন্ত্রপাতি খুব একটা আসছে না, কারণ ব্যবসায়ীরা তো এক্সপানশনে যাচ্ছে না, বরঞ্চ মানে যেটুক উৎপাদন ক্ষমতা আছে সেটারও ব্যবহার হচ্ছে না। এর মধ্যে একটাই ভালো খবর যে গার্মেন্টস সেক্টরে আমাদের একটা মানে উল্লম্ফনের চান্স আছে, যেহেতু ট্রাম্পের শুল্ক নীতির কারণে আমরা একটা ভালো অবস্থায় আছি, বেশি মানে অর্ডার আসছে,
এবং এই যে বেক্সিমকোর যেসব প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলাম, সরকার এগুলো চালু করতে চায় এই জন্য যে ওরা অনেকগুলো বড় ব্র্যান্ডের সাথে সম্পর্কিত এবং ওইখান থেকে অর্ডার ছিল তাদের কাছে। তো এই অর্ডারগুলো ধরার জন্য ওই প্রতিষ্ঠানগুলো চালু করা দরকার, সরকার এটা মনে করে। এবং প্রতিষ্ঠানগুলো চালু হলে তো কিছু লোকের কর্মসংস্থান হবে, বা অন্তত কিছু লোক কর্মচ্যুতির আশঙ্কা থেকে বাঁচবে। তো যাই হোক, এই অবস্থাটার কিন্তু উন্নতি হবে না যদি না রাজনৈতিক উত্তরণ হয়। এটা হচ্ছে মূল কথা। মানে রাজনৈতিক উত্তরণের অন্তত সম্ভাবনাটা পরিষ্কার হতে হবে, পথটা প্রশস্ত হতে হবে। তো সেটা এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সংকট চলতে থাকে, মতবিরোধ বাড়তে থাকে, এবং এক পক্ষ বলে যে আমরা নির্বাচন হতে দেব না যদি আমাদের শর্ত না শোনা হয়, এটা আজকে জোরালোভাবে বলা হয়েছে যে এটা না মানলে, এবং গণভোটের দাবি আছে, গণভোট হবে কি না হবে এই সিদ্ধান্ত এখন নিতে হবে সরকারকে। এক্সপার্টদের মতামত নেওয়া হয়েছে, এক্সপার্টরা 4টা পদ্ধতির কথা বলেছেন, সাংবিধানিক আদেশ, নির্বাহী বিভাগের মাধ্যমে, তারপর গণভোটের মাধ্যমে, 4টা। তো এগুলোতে তার রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। এখন মানে বিএনপি কি সবার চাপের মুখে একমত হবে, এই প্রশ্ন তো আছে, এবং আমার মনে হয় না এটা সম্ভব। বিশেষ করে 2 কক্ষে পিআর, এটা মেনে নেওয়ার বাস্তবতা আছে বলে আমার নিজেরও মনে হয় না। কারণ এটা খুব মানে রিস্কি জায়গায় নিয়ে যেতে পারে, আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে আমাদের গোটা রাজনৈতিক ব্যবস্থা। নেপালের মতো হতে পারে। নেপালে যে এই যে সংকট দেখা দিয়েছে, যে বিক্ষোভ, এই যে 2-3 দিনের বিক্ষোভে নেপালে যে বিপুল ক্ষতি হয়েছে, এবং নেপালে কিন্তু পলিটিক্যাল সিস্টেম আক্রান্ত হয়েছে, গোটা সিস্টেম, বিরোধী দলও আক্রান্ত হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বাড়ি আক্রান্ত হয়েছে। তো ওখানে মানে 3টা দল রাজতন্ত্র থেকে উত্তরণের পর দেশকে নেতৃত্ব দিয়েছে। 3টা দলের বিরুদ্ধেই অভিযোগ, দুর্নীতির অভিযোগ, এবং 3টা দলই কিন্তু পিআর সিস্টেমের মধ্যে হাবুডুবু খাচ্ছে। বারবার সরকার পরিবর্তন হচ্ছে, স্টেবিলিটি আসছে না, নেপালের নতুন বিনিয়োগ নাই, এবং নেপালের ট্যুরিজমও ক্ষতিগ্রস্ত। বিশাল। তো ওই দেশটা তো ট্যুরিজম নির্ভর। তো ওই দেশ কিন্তু আমাদের মতো রেজিলিয়েন্স নাই, যে আমরা যেমন অনেকগুলো সেক্টর আছে, আমাদের কৃষি আছে, তো ওখানে তো অর্ধেক এলাকা হচ্ছে পাহাড় বেষ্টিত, তাই না? তো ওগুলো ট্যুরিজমের জন্য সহায়ক, কিন্তু কৃষির জন্য তো সহায়ক না, শিল্পের জন্য সহায়ক না। তো নেপালের পক্ষে এই ক্রাইসিস থেকে মাথা তুলে দাঁড়ানো কঠিন। আর নেপালে কিন্তু একটা সহিংস অতীত আছে, মাওবাদীদের বিদ্রোহের একটা দীর্ঘদিন একটা মানে অভিজ্ঞতা নেপালের ছিল, এবং সেই সহিংসতা হয়তো এই বিক্ষোভকে প্রভাবিত করেছে, হতে পারে। যাই হোক, তো পিআরের অভিজ্ঞতা বিভিন্ন দেশে বিভিন্ন রকম। তো এইসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত খুব সাবধানে পিআরের দিকে অগ্রসর হওয়া। মানে আমি মনে করি উচ্চকক্ষে পিআরের ব্যবস্থা হতে পারে, এবং পিআর বলতে যা বোঝায় যে ভোটের অনুপাতে আসন, সেটা বড়জোর উচ্চকক্ষে হতে পারে, এবং উচ্চকক্ষের কতটুকু ক্ষমতা অধিকার থাকবে সেটাও নির্দিষ্ট করে দেওয়া দরকার, যাতে এটা মানে আমাদের পলিটিক্যাল সিস্টেমকে হসপস করে না দেয়। এটা দেখা ঐকমত্য কমিশনের তাইলে এই যে প্রয়াসটা এতদিন তারা যে কী করলেন, এটা তো শেষ মুহূর্তে ব্যর্থতায় পর্যবেসিত হবে। হ্যাঁ, এটাও একটা প্রশ্ন যে তাহলে এতদিন কি করা হলো, এতটা সময় এবং 1টা বছর চলে গেল এই মানে এই সংস্কার আলোচনায়। তাহলে এই সংস্কারের আলোচনার অর্থ কি, এটা একটা প্রশ্ন। তাহলে কি আমাদের দ্রুত নির্বাচনে চলে যাওয়া উচিত ছিল, এই প্রশ্ন কিন্তু নতুন করে উঠছে। হ্যাঁ, এবং এটা কিন্তু মতি ভাই, আমিও 2-1 জায়গায় বলেছি, লিখেওছি। এখন অনেকেও বলছে, মানে এটা আমার মৌলিক কথা না, অনেকেই বলছে যে সরকার গঠনের সময় রাজনৈতিক দলগুলোর উচিত ছিল একটা টাইম লাইন বেঁধে দেওয়া, যে এর মধ্যে নির্বাচন, যেটা নেপালে হয়েছে। নেপালে কিন্তু সরকার দায়িত্ব নিয়েই বলেছে 6 মাসের মধ্যে নির্বাচন হবে। তো আমাদের এখানে অবশ্য অনেকগুলো কাজ ছিল, যেমন আমাদের এখানে তো একটা স্বৈরাচারী ব্যবস্থা ছিল এবং জবাবদিহিহীন ব্যবস্থা ছিল। এখানে ভোটিং ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল, এখানে আয়নাঘর ছিল, এখানে অর্থ পাচারের একটা বিরাট খারাপ দৃষ্টান্ত আছে, ব্যাংক ব্যবস্থা এখানে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে যে খবর আছে 5টা ব্যাংক, ইসলামী ধারার ব্যাংকে মানে একটা ব্যাংক করা হবে, সরকার এখানেও টাকা দেবে। তো এই অভিজ্ঞতাও কি হবে বলা মুশকিল। এক্সপার্টরা কিন্তু ভিন্ন রকম কথা বলছেন, অনেকে বলছেন যে এই এক্সপেরিমেন্টে যাওয়াই উচিত না, টাকা পয়সা নষ্ট হবে ইত্যাদি। তো বাংলাদেশের ব্যাপারটা নেপালের সঙ্গে ওইভাবে মানে করা যাবে না, তুলনা করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও এটা ঠিক যে আমরা যদি একটা মানে দিক নির্দেশনা পেতাম যে 1 বছরের মধ্যে আমরা নির্বাচনে যাব, এর মধ্যে যেটুক সংস্কার
ঐকমত্যের ভিত্তিতে করা যায় সেটা করে আমরা শুরুতে এটা ভালো ছিল। বা সরকার নিজেও উদ্যোগী হতে পারতো যে তোমরা কোনো টাইমলাইন দাওনি, কিন্তু আমরা একটা টাইমলাইন দিলাম যে আমরা 1 বছরের মধ্যে ইলেকশনটা করব, এটা হতে পারতো। সেটা হয়নি। যাই হোক, আমি যেটা জিজ্ঞেস করেছিলাম আপনাকে আরেকটা, যে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন বিএনপি, জামাত, এনসিপির নেতারা, বিশেষ কোনো তাৎপর্য আছে? বিশেষ তাৎপর্য এটা নিয়ে কিন্তু ইউটিউবে খুব আলোচনা চলছে কিরকম? যে উনি এর আগেও তো গেছেন কিন্তু আগে তো করেননি, এখন কেন করছেন? তো এটা কি উনি দেখাতে চাচ্ছেন যে আমার পেছনে সবার সমর্থন আছে, এইরকম কিনা? তারপরে এরকম চটুল কথাবার্তাও আছে যে ওইখানে গিয়ে তো উনি প্রতিবাদ বিক্ষোভের মুখে পড়তে পারেন, কিংবা অনেকে তো পড়ছে একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ছে, এদেরকে নিলে হয়তো সেই পরিস্থিতি হবে না ইত্যাদি, বা এদের সমর্থকরা হয়তো পাল্টা অবস্থান নেবে ওইখানে, এইরকম চটুল কথাবার্তা এগুলো যদিও। কিন্তু আমার মনে হয় যে ডক্টর ইউনূস নির্বাচনটা করতে চাচ্ছেন। উনি এবং ওনার সহকর্মীরা, অন্তত বড় অংশটা সিনিয়র যারা ওনার সঙ্গে আছেন, তারা শোনা যায় যে যেমন সালেউদ্দিন আহমদ সাহেব, যেমন আমাদের শিক্ষক ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার, এরা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন করে সসম্মানে বিদায় নেওয়া এবং দেশকে একটা মানে গতিশীলতার দিকে নিয়ে যাওয়া, অর্থনীতিকেও একটা মুক্তি এবং গতিশীলতার দিকে নিয়ে যাওয়া। তো সেটা উনি চাচ্ছেন বলেই মনে হয়। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি যে বিভক্তি এবং উত্তেজনা, এবং আরও বেশি উত্তেজনা বাড়া যে শঙ্কা, এটা বোধহয় ওনাকে খুব একটা আস্থা দিচ্ছে না। সে আস্থাটা নিজেও পেতে চান এবং বিশ্বকেও দেখাতে চান, পশ্চিমা দুনিয়াকে। সেজন্যই সম্ভবত এই মূল দলের প্রতিনিধিদের উনি সফরসঙ্গী করছেন, এটা আমার মনে হয়। উনি এই প্রজেকশন দিতে চান যে এরা আমার সঙ্গে আছে এবং আমরা একটা গণতন্ত্রের উত্তরণের দিকে যেতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।